কথা বলতে গেলে বাক্য বড় শিখতে হয়। তো বাক্য বড় করতে গেলে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্রয়োজন হয়। সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি কি আমরা সেই বিষয়গুলো দেখব। তো তার আগে আমি গত ক্লাসে আপনাদের একটা একটা ভার্ব থেকে কিভাবে 30টা বাক্য তৈরি করা যায় নিশ্চয়ই আপনারা এই ক্লাসগুলো খুব ভালোভাবে দেখেছিলেন। যারা ক্লাসে ছিলেন তারা বিষয়টা পারবেন যে কিভাবে একটা ভার্বের মাধ্যমে 30টা বাক্য তৈরি করব। আমরা এখানে একটা ভার্ব বেছে নিয়েছিলাম গো। গো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। তো এই গো কে আমরা ওয়েন্ট করতে পারি। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। এখানে অবজেক্ট যোগ করতে পারি, আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম না বা আমি স্কুলে যাইনি, আই ডিড নট, আই ডিড নট গো টু স্কুল। তো যাই হোক, এখানে এই বাক্যগুলো যারা করেছিলেন তারা একটু বলবেন। এবং এখানে গো ভার্বটা ব্যবহার না করে আপনি প্লে ব্যবহার করতে পারেন, আপনি রাইট দিতে পারেন, আপনি সি দিতে পারেন, অজ দিতে পারেন, মেক দিতে পারেন, যে কোনো ভার্ব এখানে। এবং সাবজেক্টও চেঞ্জ করতে পারেন, আই এর পরিবর্তে এখানে হি ব্যবহার করা যায়, কারণ নাম ব্যবহার করা যায়। আমরা বিভিন্ন ভাবে কিন্তু এই বাক্যগুলো তৈরি করতে পারি। তো এই যে একটা সিস্টেম, এই যে একটা ওয়ে, এই ওয়েটাকে খেয়াল করে আমরা অনেকগুলো ভার্ব দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। আর ভার্ব শিখতে হবে কিভাবে বা নতুন ওয়ার্ড কিভাবে শিখতে হবে, আমি কিন্তু এই বিষয়টা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে নতুন নতুন ওয়ার্ড শিখবো। বিষয়টা একটু খেয়াল রাখবেন সবাই। তো এই ভার্বের মাধ্যমে বা ওয়ার্ড শিখতে গেলে আমাদেরকে কিভাবে শিখতে হয়, সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে হচ্ছে নতুন ওই ওয়ার্ডের মাধ্যমে কোনো মেক সেন্টেন্স। এইভাবে কিন্তু আমাদেরকে ওয়ার্ড গুলো শিখতে হয়, নতুন নতুন ওয়ার্ড। দেখেন এই শীটটা দিয়েছিলাম যে কথা বলতে গেলে আমাদের যে 3000 ওয়ার্ডের প্রয়োজন, সেই 3000 ওয়ার্ড সম্বলিত একটা শীট এখানে আছে। এটা আমরা কিভাবে করেছিলাম, প্রথমে লিখেছি একটা বাক্য, আমি একটা ওয়ার্ড এখানে দেখলাম, অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়। তো এই অ্যাক্টিভ প্রথমে ইংরেজিতে লিখেছি ACTIVE, এরপরের প্রোনাউন্সিয়েশনটা লিখেছি বাংলায় অ্যাক্টিভ। তারপর হচ্ছে এর মিনিং লিখেছি বাংলায়, অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়। সিনোনিম লিখেছি এনার্জেটিক অথবা লাইভলি। অ্যান্টোনিম লিখেছি লেজি অথবা ইনঅ্যাক্টিভ। এক্সাম্পল লিখেছি শি ইজ অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য টিম। কয়টা বিষয় এখানে পাচ্ছি দেখেন। এর উচ্চারণ লিখেছি, এর বাংলা অর্থ লিখেছি, সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে তার একটা এক্সাম্পল। অর্থাৎ ওয়ার্ড মুখস্থ করতে গেলে আমাদের ঠিক এভাবেই মুখস্থ করতে হবে। শুধু আপনি যদি ধারাবাহিকভাবে মুখস্থ করতে চান আপনার বেশিক্ষণ মনে থাকবে না। ডিকশনারিতে আপনি ধারাবাহিকভাবে ওয়ার্ড মুখস্থ করবেন, দেখবেন একদিকে যেমন আপনার মনে থাকবে, অন্যদিকে বেশি ওয়ার্ড আপনার মনে থেকে চলে যাবে। আমাকে কি শুনতে পাচ্ছেন? প্লিজ লেট মি নো দ্যাট। ওকে। তো ওয়ার্ড মুখস্থ করার সুন্দর একটা টেকনিক এখানে দেওয়া রয়েছে, একটু মনে রাখবো। শুধু মনে রাখবেন এই টেকনিক না, যে কোনো নতুন ওয়ার্ড আপনার মুখস্থ, অনেকেই বলে স্যার আমার মনে থাকে না নতুন নতুন শব্দ। নতুন শব্দ মনে রাখতে গেলে আপনি সব থেকে ভালো হয় যদি ওইটা দিয়ে বাক্য তৈরি করবেন এবং এটা লিখবেন খাতায়। বাক্য তৈরি করে এটা আপনাকে লিখে ফেলতে হবে। কি করতে হবে? বাক্য তৈরি করে আপনাকে লিখতে হবে। যেমন এখানে যদি বলি রাইস, রাইস মানে ভাত, এটা আমরা সবাই জানি, কিন্তু যারা জানি না তখন কি করবেন, আইট রাইস। কি করতে হবে? আইট রাইস, আমি ভাত খাই। তদ্রূপ ভাবে এখানে বিভিন্ন ভার্ব, বিভিন্ন ওয়ার্ড দিয়েছি দেখেন, মোস্ট ইউজফুল 3000 ওয়ার্ডস। এখানে আমরা কথা বলতে গেলে দৈনন্দিন জীবনে এমন 3000 শব্দ, যে শব্দগুলো আমাদের প্রতিনিয়ত প্রয়োজন পড়ে। যাই হোক, তো এইখান থেকে আমরা কিন্তু মুখস্থ করব। আরেকটা বিষয় আজকে একটু আমরা দেখব যে পার্টস অফ স্পিচ এর মাধ্যমে বা একটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ আমরা কিভাবে পরিবর্তন করতে পারি। পার্টস অফ স্পিচটা কিভাবে পরিবর্তন হয়, জাস্ট আমরা সেটা একটু দেখব। যেমন দেখেন, ভোকাবুলারি, নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। কত সুন্দর একটা সিস্টেম না? বলছে নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা হয়। যেমন বলছে ব্ল্যাক, ব্ল্যাক মানে হচ্ছে কি বলেন তো, কালো। কিন্তু যদি বলি কালো করা বা কালো রং করা, তখন হবে ব্ল্যাক এন। তখন কি হবে? ব্ল্যাক এন, BLACK, ওর পরে আমরা নতুন করে ইএন যুক্ত করেছি, ব্ল্যাক এন। ব্ল্যাক এন শব্দের অর্থ হচ্ছে কালো করা বা কালো রং করা। ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, ব্রাইট। ব্রাইট শব্দের অর্থ কি হবে? উজ্জ্বল। কিন্তু উজ্জ্বল করা, তখন হবে ব্রাইটেন। তখন কি হবে? ব্রাইটেন, উজ্জ্বল করা। তারপর দেখেন ডার্ক মানে অন্ধকার, এটা আমরা সবাই জানি,
কিন্তু যদি বলো অন্ধকার করা, আপনার ঘরে প্রচুর পরিমাণে লাইট আসছে, সূর্যের আলো প্রবেশ করছে, এটা হচ্ছে আপনি ঘুমাতে পারছেন না, সমস্যা হচ্ছে, তখন আপনি এটাকে একটু ডার্কেন, অন্ধকার করলেন। এই ডার্ক মানে হচ্ছে অন্ধকার, ওর পরে ইএন যুক্ত করেছি, ডার্কেন। আমরা এই নিয়মটা মনে রাখবো, শুধু নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে দেখেন এই যে ডার্ক, DAR কে, অন্ধকার, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কিন্তু একটা, ব্ল্যাক মানে কালো, এটা কি একটা অ্যাডজেক্টিভ না? তো বলছে এই যে ব্ল্যাক, ডার্ক, হ্যাঁ, এই অ্যাডজেক্টিভ অথবা যদি কখনো নাউনও হয়, এদের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। আপনি যদি 50টি অ্যাডজেক্টিভ জানেন, এই 50টি অ্যাডজেক্টিভ থেকে আপনি আরো 50টি ইএন যুক্ত করে ভার্ব করতে পারেন, যেমনটি এখানে করা হয়েছে, ব্ল্যাক, ব্ল্যাকেন, ব্রাইট, ব্রাইটেন, ডার্ক, ডার্কেন, ইত্যাদি। ডিপ, ডিপ মানে গভীর বা গাঢ়, ডিপেন, DEEPEN। সিস্টেম গুলো একটু আমরা যদি শিখি, এখান থেকে আমরা অতি সহজে বাক্য তৈরি করতে পারবো। লাইট, লাইট মানে হচ্ছে আলো বা হালকা, যদি বলা হয় হালকা করা, লাইটেন, লাইটেন কি হবে, লাইট থেকে লাইটেন। FAST, ফাস্ট মানে হচ্ছে দ্রুত বা দৃঢ়, ফাস্ট মানে হচ্ছে দ্রুত বা দৃঢ়, ফাস্টেন। ফ্যাট মানে হচ্ছে মোটা, মোটা করা, ফ্যাটেন, FATTEN। তারপর দেখেন মানে অনেক শব্দ এখানে দিয়েছে একই নিয়মে। হার্ড মানে কঠিন, হার্ডেন মানে হচ্ছে কঠিন করা, লেংথ মানে হচ্ছে দৈর্ঘ্য, লেংথেন অর্থাৎ বড় করা বা প্রসারিত করা। এইভাবে আমরা নিচে আরো অনেক নিয়ম দেখতে পাবো। একটা নিয়ম হচ্ছে নাউন অথবা অ্যাডজেক্টিভের প্রথমে ইএন যুক্ত করে, এতক্ষণ আমরা শেষে নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে আমরা ইএন যুক্ত করে সেইটাকে আমরা অন্য ভার্ব মানে ওয়ার্ডে রূপান্তর করেছি, অর্থাৎ ভার্ব তৈরি করেছিলাম। যেমন ডার্ক শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একে আমরা ডার্কেন করেছিলাম। তারপরে ফ্যাট, ফ্যাটেন করেছিলাম। এখানেও কিন্তু বলছে নাউন অথবা অ্যাডজেক্টিভের প্রথমে ইএন যুক্ত করে, নাউন অথবা অ্যাডজেক্টিভের প্রথমে কোথায় যুক্ত করব, প্রথমে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। কি গঠন করা যায়, ভার্ব গঠন করা যায়। যেমন অ্যাবেল মানে হচ্ছে সক্ষম, অ্যাবেল শব্দের অর্থ হচ্ছে কি, সক্ষম। কিন্তু এখানে আমরা সক্ষম করা, এই অ্যাবেলের আগে ইন যোগ করতে হবে, ইন অ্যাবেল বলা যাবে না, এটাকে বলতে হবে এন অ্যাবেল। দেখেন এন অ্যাবেল মানে হচ্ছে সক্ষম করা বা সমর্থ করা। অ্যাক্ট মানে হচ্ছে আইন, আর আইন করা ইনঅ্যাক্ট, আইন করা ইনঅ্যাক্ট। ক্লোজ মানে হচ্ছে ঘনিষ্ঠ বা নিকট, এনক্লোজ আবদ্ধ করা। কাউন্টার মানে হচ্ছে বিপরীত, কি বলা হচ্ছে, কাউন্টার মানে হচ্ছে বিপরীত। আর এনকাউন্টার মানে বিরোধিতা করা। আমরা অনেক সময় দেখবেন কথা বলার সময় এই শব্দটা ব্যবহার করি যে এনকাউন্টার করো না, তো অর্থাৎ বিরোধিতা করো না বা বিরোধিতা করবে না। এই কাউন্টার মানে হচ্ছে, আবার আরেকটা কাউন্টার রয়েছে, ঘর বা স্থান বা জায়গা, টিকেট কাউন্টার। তো বলছে কাউন্টার মানে হচ্ছে এখানে বিপরীত, আর এনকাউন্টার মানে হচ্ছে বিরোধিতা করা। কারেজ মানে হচ্ছে সাহস, এনকারেজ মানে হচ্ছে সাহস বা উৎসাহ দেওয়া। এনকারেজ শব্দের অর্থ হচ্ছে উৎসাহ দেওয়া। তারপর দেখেন ডেঞ্জার মানে হচ্ছে বিপদ, আর এন ডেঞ্জার, ইন হবে না কিন্তু, এন ডেঞ্জার মানে বিপদে ফেলা। একটু মনে রাখবেন এখানে শব্দের আগে আমরা ইএন যুক্ত করেছি। বলছে নাউন অথবা অ্যাডজেক্টিভের প্রথমে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। দেখেন কত সহজে। এই যে অ্যাবেল মানে হচ্ছে সক্ষম, তাই না, অ্যাক্ট মানে আইন, ক্লোজ মানে ঘনিষ্ঠ, এই শব্দগুলোকে কত সুন্দর করে আমরা নাউন অথবা অ্যাডজেক্টিভের প্রথমে শুধুমাত্র ইএন যুক্ত করে ভার্ব গঠন করেছি। তাহলে কিন্তু আমাদের মুখস্থ করার প্রয়োজন পড়ে না। একটু ভালো করে শুনবো আমরা সবাই, তাহলে কিন্তু আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন আসবে না। এখানে বলছে জয় মানে আনন্দ, আর এনজয় মানে হচ্ছে উপভোগ করা। জয় মানে হচ্ছে আনন্দ, আর এনজয় শব্দের অর্থ হচ্ছে উপভোগ করা। লার্জ মানে হচ্ছে বড়, আবার বড় করা বা দীর্ঘায়িত করা, এটা হবে হচ্ছে এনলার্জ। কি হবে বলেন তো, এনলার্জ। তাহলে আমরা এইভাবে যদি শুধুমাত্র এই সূত্রটা মুখস্থ করি, আমরা অনেক বাক্য, অনেক ওয়ার্ড কিন্তু অটোমেটিকলি পেয়ে যাব। একটা দেখেন লাইট মানে হচ্ছে আলো, লাইট শব্দের অর্থ কি, আলো। কিন্তু আমরা আলোকিত করা, এটার অর্থ কি জানি, এটা হবে এনলাইটেন, আলোকিত করা, এনলাইটেন।
টেন আলোকিত করা। দেখেন উচ্চারণগুলো আমাদেরকে সঠিক করতে হবে। এই TEN টেন, আমরা কিন্তু এই টি থাকলে তখন আমরা ঠ উচ্চারণ করব, টি থাকলে আমরা কি উচ্চারণ করব, টি থাকলে আমরা ঠ এর মতো উচ্চারণ করব। টাইম, হোয়াট টাইম ইজ ইট, এটা আমরা বলবো না, আমরা বলবো হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট। লিস্ট মানে হচ্ছে তালিকা, এনলিস্ট মানে হচ্ছে তালিকাভুক্ত করা। এনলিস্ট শব্দের অর্থ কি হবে বলেন, তালিকাভুক্ত করা। নোবেল মানে হচ্ছে মহৎ, নোবেল মানে হচ্ছে মহৎ, এন নোবেল অর্থ মহৎ করা। এইখান থেকে হোমওয়ার্ক থাকবে, আমি এটা দিয়ে দিব, এইগুলো আপনাদেরকে পড়ে মুখস্থ করতে হবে। আরো কি একটা নিয়ম দেখেন, নাউন অথবা অ্যাডজেক্টিভের সাথে, বলছে নাউন অথবা অ্যাডজেক্টিভের সাথে এফ ওয়াই বা IFY যোগ করে ভার্ব গঠন করা যায়। যেমন বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, তো এর সঙ্গে সুন্দর করা, এই বিউটি হচ্ছে সৌন্দর্য, এটা হচ্ছে নাউন অ্যাবস্ট্রাক্ট, মনে রাখবো আমরা একটু। তো এই বিউটি সৌন্দর্য, আর এটাকে বলা হচ্ছে বিউটিফাই সুন্দর করা। এই বিউটি মানে সৌন্দর্য, এটা নাউন ছিল, নাউন অ্যাবস্ট্রাক্ট। তো এরপরে আমরা IFY অথবা কখনো কখনো FY যুক্ত করে ভার্ব গঠন করা যায়। নাউন থেকে ভার্ব হয়ে যাবে, কি হবে, নাউন থেকে ভার্ব হয়ে যাবে। কিভাবে এটা হবে, এটা হবে হচ্ছে শব্দের শেষে FY অথবা IFY যুক্ত করতে হবে। যেমন দেখেন, ক্লাস মানে হচ্ছে শ্রেণী, ক্লাস শব্দের অর্থ কি হবে, শ্রেণী, ক্লাস শব্দের অর্থ হচ্ছে শ্রেণী। কিন্তু শ্রেণী বিভাগ করা তখন কি হবে, ক্লাসিফাই, শ্রেণী বিভাগ করা তখন কি বলতে হবে, ক্লাসিফাই। জাস্ট মানে হচ্ছে ঠিক, সঠিক বা ন্যায়পরায়ণ, জাস্ট শব্দের অর্থ কি হবে, সঠিক বা ন্যায়পরায়ণ। আর যদি বলা হয় সত্যতা যাচাই করা, তখন হবে জাস্টিফাই, জাস্টিফাই। অনেক শব্দ দিয়েছি দেখেন এখানে, ইন্টেন্স মানে হচ্ছে তীব্র, ইন্টেন্স শব্দের অর্থ কি, তীব্র। আর যদি বলা হয় তীব্রতর করা, তখন হবে ইন্টেন্সিফাই, তীব্রতর করা, তখন কি বলতে হবে, ইন্টেন্সিফাই, তীব্রতর করা। তারপর বলছে পিওর মানে পবিত্র। যাই হোক, এইটা আপনারা কিন্তু পড়ে মুখস্থ করতে হবে, এখানে শুধু রুল গুলো পড়লে এটা অটোমেটিকলি মনে থাকবে। যেমন ভ্যারাইটি, ভ্যারাইটি মানে হচ্ছে সত্য, বা যথার্থ। ভ্যারাইটি, ভেরিটি এটা বলা হয়। তো ভেরিফাই সত্য প্রতিপাদন করা বা সত্য বলে প্রমাণ করা। টেস্ট মানে পরীক্ষা, টেস্টিফাই মানে হচ্ছে সাক্ষ্য দেওয়া। অনেক মজার মজার রুল এখানে রয়েছে। নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে IZE, নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে IZE অথবা ISE যুক্ত করে ভার্ব গঠন করা যায়। যেমন বলছে অ্যাকচুয়াল, বাস্তব বা যথার্থ, অ্যাকচুয়ালাইজ, অ্যাকচুয়াল মানে বাস্তব, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর শেষে IZD বা ISE যুক্ত করে ভার্ব গঠন করা যায়। যেমন অ্যাকচুয়াল মানে হচ্ছে বাস্তব, অ্যাকচুয়ালাইজ অর্থ হচ্ছে বাস্তবে পরিণত করা। অ্যাপোলজাই অর্থ দুঃখ প্রকাশ করা, অ্যাপোলজি আর এটা হচ্ছে অ্যাপোলজাই। অথর মানে লেখক, দেখেন সুন্দর একটা শব্দ, আমরা জানি যে বইটার লেখককে অথর, এটাকে বলা হচ্ছে অথর মানে লেখক। আর বলা হচ্ছে অথরাইজ ক্ষমতা দান করা, অথরাইজ শব্দের অর্থ কি হবে, ক্ষমতা দান করা। যাই হোক, তো এখানে আমরা কিন্তু এই শব্দগুলো পড়বো, এগুলো পড়লে আমাদের বাক্য তৈরি করতে গেলে, ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে আপনাকে অনেক ওয়ার্ড জানতে হবে। আপনি গ্রামার জানলেন ভালো করে, একটা বড় 5 তলা বিল্ডিং তৈরি করতে গেলে যেমন আপনাকে ইট, বালু, সিমেন্ট এই তিনটার কম্বিনেশন এবং রড লাগবে। তো এখানে এই ওয়ার্ড হচ্ছে ইটের সমান তুলনা করা যায়। 5 তলা একটা ভবন তৈরি করতে গেলে আপনার যেমন অনেক ইটের প্রয়োজন হয়, একটা শব্দ বা একটা বাক্য বা এই ভাষাটা ফ্লুয়েন্টলি বলতে গেলে আপনার ভিতরে কিন্তু অনেক ওয়ার্ড থাকা লাগবে। ওয়ার্ড না থাকলে আপনি যতই গ্রামার শেখেন, আপনার কাছে সিমেন্ট রয়েছে ইট নাই, এটার কিন্তু কোনো মূল্য হবে না। সিমেন্ট এবং বালু যেমন প্রয়োজন, ইটও কিন্তু তদ্রূপ প্রয়োজন। ইট হচ্ছে আপনার একটা ঘর তৈরি করার জন্য যেমন প্রয়োজন, আর এখানে ওয়ার্ডের ঘর তৈরি করার জন্য আপনাকে নতুন নতুন ওয়ার্ড মুখস্থ করতে হবে। তো এইভাবে দেখেন, আরো একটা রুল দেখি এখানে শেষ করব। নাউন অথবা অ্যাডজেক্টিভের প্রথমে বি, নাউন অথবা অ্যাডজেক্টিভের প্রথমে কি যুক্ত করতে হবে, বি অথবা EM যুক্ত করে ভার্ব গঠন করা হয়। যেমন ফুল, ফুল মানে হচ্ছে বোকা, আর বোকা বানানো এটা কি হবে, বি ফুল, ফুল মানে হচ্ছে বোকা, আর বি ফুল মানে হচ্ছে বোকা বানানো।
ফ্রেন্ড মানে বন্ধু, বন্ধুত্ব করা বা বন্ধু তৈরি করা। বি ফ্রেন্ড, বি ফ্রেন্ড কি হবে? বি ফ্রেন্ড। লিটিল মানে হচ্ছে ছোট, আর ছোট করা এটাকে বলতে হবে বি লিটল, বি লিটল। আমরা কিন্তু প্রোনাউন্সিয়েশন গুলো কারেক্ট করব। দেখেন আমি গত একটা ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম এই শব্দগুলো মিনিমাম একটা করে সেন্টেন্স 10 বার আপনাকে প্র্যাকটিস করতে হবে। ক্লাসের শুরুতে যারা একেবারে শুরুতে ছিলেন তারা এটা দেখেছিলেন যে কিভাবে এখানে আমরা উচ্চারণ করব। আমরা এবিসিডি তে বা আমাদের অ্যালফাবেটে যে 26টা লেটার, এখানে 9টা বর্ণকে আমরা খুব বেশি করে উচ্চারণ করেছিলাম, যেমন এই এ বলবো না কিন্তু এটা এই। হুম আমরা অ্যাসপিরিয়েটেড সাউন্ড এবং আনএসপিরিয়েটেড সাউন্ড বা নন অ্যাসপিরিয়েটেড সাউন্ডে পড়েছিলাম, যেমন পি। এই পিটাকে আমরা পি বলবো না, এটা বলবো ফ, ফ। টি কে আমরা বলবো ঠ, সি, কে, কিউ এইগুলাকে আমরা বলবো খ, খ। তো পি কে ফ বললে কেমন হয় দেখেন, আর পি কে প বললে কেমন হয়। বলা হচ্ছে পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস। তো এই পেপারস না বলে আমরা শেষের রটা যদি বাদ দেই, ফেইপা, ফেইপা। তো এখানে বলা হচ্ছে পিটার পাইপার, একটু ভালো করে খেয়াল করেন, পিটার পাইপার পিকড আ পিক অফ পিকেলড পেপারস। এই শব্দগুলো আমরা যদি একটু নেটিভ স্পিকারদের মতো বলি, তো পি কে আমরা ফ বলবো, পিটার পাইপার পিকড আ পিক অফ পিকেলড পেপার, ফেইফা। আমরা কিন্তু রটা আর বলবো না, এখানে গিয়ে থেমে যাব, ফেইফা, ফেইফা। শব্দগুলো উচ্চারণ করবেন আমার সঙ্গে এবং এইভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার মুখের জড়তা কেটে যাবে। টাং টুইস্টার প্র্যাকটিসটা না পারলে আমাদের কথাগুলা কিন্তু নেটিভ স্পিকারদের মতো শোনাবে না। অনেকেই দেখবেন আমরা এখানে অনেক ভালো গ্রামার জানি, বাট উই ক্যান্ট স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। উই ক্যান্ট রিয়েলাইজ দ্য অ্যাকসেন্ট অফ দ্য ব্রিটিশ অ্যাকসেন্ট অর আমেরিকান অ্যাকসেন্ট। হ্যাঁ, আমেরিকা এটাকে বলছে মেরিখা, মেরিখা। কখনো কখনো কোনো শব্দ বাদ দিতে হয়, আবার কখনো কখনো শব্দ যুক্ত বর্ণ তৈরি করতে হয়। যেমন যদি বলা হয় কালার, এটা ব্রিটিশ অ্যাকসেন্টে বলছে খালা, খালা। এই রটাকে কিন্তু এখানে বাদ দিচ্ছে, টি এ এল কে। কখনোই কিন্তু টল্ক বলা যাবে না, এটা বলতে হবে ঠক, ঠক। আই উড লাইক টু টক উইথ ইউ, আই উড লাইক টু টক উইথ ইউ। একটু যদি প্র্যাকটিস করা যায়, আসলে আমাদের দেশে বসেই আমেরিকান, ইউএস এর, ইউকে এর লোকদের, অস্ট্রেলিয়ার লোকেদের মতো করে কথা বলা যায়। দেখবেন অনেকেই আছে যারা সকালবেলা রেডিওতে সংবাদ পড়ে ইংলিশে, এদের কথাগুলো একটু শুনে দেখবেন। তো বলছে ফিটার ফাইপার ফিকটা ফিক অফ ফিকেল ফেইপার, pickpocketing in public transport portrays a painful picture. The 33 thieves thought that they thrilled the throne throughout third day. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. আমরা থার্সডে বলি না? আসলে এটা থার্সডে না, এটা বলতে হবে থার্সডে, থার্সডে। উচ্চারণগুলো আমরা যেমন ছোটবেলায় স্বরে অ, স্বরে আ বা আমাদের স্বরবর্ণ অ আ যে উচ্চারণ শিখেছিলাম না, এই উচ্চারণে আমাদেরকে আবার ফিরে যেতে হবে। Picture of prominent poet Phoebe Shelley portrays the perfection of poetry arena. Picture of prominent poet Phoebe Shelley portrays the perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later T. Mr. Tongue Twister tried to turn his tongue to twist and learn to later T. Papa, please pay the payable payment of pen, paper, pencil to the paper house. Take the total team in the tea garden to take the taste of every teaspoon of the tea time. Canadian Coffee House KFC campaign for chocolate in cake in Cambodia. Campaign cakes the condensation of Cambodians. আমি কিন্তু ক্যাম্বোডিয়া বা কম্বোডিয়া বলিনি, ক্যাম্বোডিয়ান্স। সি কে আমরা কি উচ্চারণ করব? সি কে কিউ, এগুলাকে আমরা খ বলবো, সি কে কিউ, একটু মনে রাখবেন। তো এখানে পি কে আমরা ফ বলবো, টি কে আমরা ঠ বলবো। প্রথম সেন্টেন্সটা আবার একটু সবাই লক্ষ্য করবেন, বলছে ফিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেল পেপার। পেপার আমরা বলবো না, এটাকে বলবো ফেইপা। কি বলতে হবে? ফেইপা। আমরা যদি পেপার বলি, আসলে কখনোই কিন্তু আমাদের নেটিভ স্পিকারদের মতো শোনা যাবে না, আমাদেরকে কি বলতে হবে? ফেইপা, ফেইপা। দেখছেন এখানে কিন্তু আমি কিভাবে উচ্চারণ করছি, আমাদের জিহ্বাটা আমি কিভাবে ব্যবহার করছি, ফেইপা, পেপার, এইভাবে বলতে হবে কিন্তু শব্দগুলো, পেপার বলা যাবে না। এটাকে আমাদেরকে এইভাবে উচ্চারণ করা শিখতে হবে। এখানে অনেকগুলো টাং টুইস্টার দিয়েছি,
এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন এবং 9টা লেটার বা বর্ণকে খুব ভালোভাবে একটু উচ্চারণ করার চেষ্টা করবেন। বলছে পিটার পাইপার পিকটা পিক অফ পিকেল পেপারস, এইভাবে না বলে আমরা ফ দিয়ে উচ্চারণ করব। ফিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেল পেপারস, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট ফর ট্রেডস আ পেইনফুল picture. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Picture of prominent poet Phoebe Shelley portrays the perfect perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to later T. Papa, please pay the payable payment of paper pencil to the paper house. পেপার হাউস বলা যাবে না, এই জায়গাটা দেখেন। হ্যাঁ, আমরা পেপার হাউস বলছি না, নো, ফেইপা, ফেইপা। এই শব্দগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে এখানে। তারপর বলছে capital city Cairo is crowded with kids to complete the cricket tournament. The cricketer of Cairo arranged the carnival of the day. They call it the red carpet carnival. Carped, carped of carnival. শব্দগুলো একটু আমরা লক্ষ্য করব। টি কে ঠ বলবো, প কে ফ বলবো, সি কে কিউ এটাকে আমরা বেশিরভাগ জায়গায় খ বলবো, কুইন বলবো না, আমরা কুইন, কুইন, কুইন। হিজ দ্য কুইন অফ আওয়ার কান্ট্রি, কান্ট্রি। এই প্রোনাউন্সিয়েশনটা যদি একটু ঠিক করা যায়, দেশে বসেই ফরেনারদের মতো, নেটিভ স্পিকারদের মতো আমরা কথা বলতে পারবো। তো দেখেন এখানে আরো অনেক নিয়ম দিয়েছি, এগুলো একটু পড়বেন। এখানে কিভাবে প্রশ্ন করতে হয় অনেকগুলো এখানে দিয়েছি। স্পোকেন ইংলিশ অল স্ট্রাকচার স্পোকেন ইংলিশ। হ্যাঁ, তো এই টাং টুইস্টার গুলো আপনাদের মেইনলি একটু প্র্যাকটিস করতে হবে। আর টাং টুইস্টার গুলো কিভাবে প্র্যাকটিস করবেন, তার আগে এই 9টা লেটার একটু যেগুলো আমাদেরকে বেশি মনে রাখতে হবে, যেমন এই কি বলতে হবে, এই, যেই, খেই, ও, ফি, নট পি, ফি, ফি, কিউ, আ, টি, ডাব্লিউ, ডাব্লিউ। এই শব্দগুলা কিন্তু আমরা একটু এইভাবে প্র্যাকটিস করব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মনে রাখবেন। কি বললাম? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই ওয়ার্ডগুলা শিখে আপনি এই যে প্রেজেন্টেশন দেওয়া শিখাইছিলাম, মনে আছে আপনাদের? অবশ্যই মনে থাকার কথা। স্টার্টিং সিস্টেম 1, স্টার্টিং সিস্টেম 2, এই যে যেভাবে শুরু করার কথা, এই বাক্যগুলো মুখস্থ করে ফেলবেন। এরপর যে কোনো বিষয়ের উপর প্রেজেন্টেশন দিবেন, মাই ভিলেজ হতে পারে, মাই মাদার হতে পারে, মাই রিডিং রুম হতে পারে, বাস স্ট্যান্ড হতে পারে। এগুলো দেখেন কয়েকটা দিন একটু বিজি ছিলাম, যার কারণে ক্লাসটা নিতে পারিনি। এখন থেকে রেগুলার ওয়েতে ক্লাস হবে। শনি, সোম, বুধ, শুক্রবারেও হয়তো থাকবে। শনি, সোম, বুধ রুটিনটা একটু লিখে নিবেন। আমি আজকে একটু অসুস্থ রয়েছি, ক্লাসটা আমি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারছি না। তো তারপরও যে বিষয়গুলো দেখালাম বা এখনো দেখাচ্ছি, স্টার্টিং সিস্টেম 1, 2, 3 তিনটা সিস্টেম আছে এখানে, এগুলো মুখস্থ করতে হবে। অনেকেই আমি এখানে দেখছি প্রেজেন্টেশন দেওয়ার সময় এগুলো সঠিকভাবে বলতে পারি না, তখন আমাদের বেঁধে যায়। এটা করলে হবে না, একেবারে টানা মুখস্থ করবেন। গুড আফটারনুন এভরিওয়ান, সকালবেলায় হলে বলবেন গুড গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, এইভাবে কথা বলার চেষ্টা করতে হবে। হাউ আর ইউ, দিস ইজ সৈকত। বা এখানে যার যার নামটা বলবেন। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর for giving me such a chance to say a few words about the selected topic in front of you. Today's topic is about my village. Today's topic is about my village. Today's topic is about my village. এইভাবে আপনি বললেন, নিজ গ্রাম সম্পর্কে অনেকক্ষণ কথা বললেন। বলার পরে হঠাৎ করে কি শেষ নামানো যাবে? নো, শেষ কিভাবে নামাবেন? দ্যাটস অল অ্যাবাউট মি, দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। দেখেছেন, কথা বলতে গেলে কিন্তু মুখ খুলতে হবে। এরপর দেখেন এই যে ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ, নিজেকে বর্ণনা দিতে হবে। অনেকেই দেখবেন, আজকে দেখলাম একটা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় প্রশ্ন দেখলাম, তো আসলে সবাইকে আমি এটাই বুঝাতে চাই, দেয়ার ইজ নো সিঙ্গেল বেঙ্গলি ওয়ার্ড ইন দ্যাট কোশ্চেন। আসলে এই প্রশ্নে কোনো বাংলা শব্দ নাই, সব ইংলিশ মিডিয়ামে। আমাদের দেশের ছেলেমেয়েরা ছোটবেলা থেকে আমরা ইংরেজি শিখি না, ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা ভালোভাবে ইংরেজি শিখি না। হঠাৎ করে যখন অ্যাডমিশনে যাই, তখন সিনোনিম অ্যান্টোনিম দেখলে আমাদের মাথা ঘুরে যায়। আমরা কিন্তু ভালো করে চান্স পাই না, ভালো বিশ্ববিদ্যালয়, কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারি না। কেন পারি না? একটু চিন্তা করে দেখবেন সবাই। এর মূল কারণ হচ্ছে আমরা ইংরেজিতে আমাদের অনেক ল্যাকিংস থেকে যায় ছোটবেলা থেকে। আমরা মনে করি কি আমি তো ইংরেজি পারি। আসলে পারেন, আপনার নিজের কাছে নিজে আপনি পারেন, কিন্তু সবার সামনে পারতে গেলে আপনাকে সিনোনিম অ্যান্টোনিম ফ্রেজাল ভার্ব প্রত্যেকটা ওয়ার্ড মিনিং অ্যানালাইসিস করা শিখতে হবে। তো যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে প্রথমেই দেখছি ইদানিং বা সব সময় বলা হয় ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ। আপনার ছোট চাকরি হোক বড় চাকরি হোক, যে কোনো ইন্টারভিউতে কিন্তু একটা কমন প্রশ্ন থাকে। তো আমরা কিন্তু এই জায়গাটা পারি না।
যারা এখানে চাকরি প্রার্থী রয়েছেন প্লিজ এই বিষয়গুলো একটু ভালো করে পড়বেন, আপনার অনেক কাজে দিবে। কোনো জ্ঞান জীবনে বৃথা যায় না, বসে থাকে না, মনে রাখবেন কথাটা। আজকে যা শিখবেন হয়তো 5 বছর পরে সেটা কাজে লাগলেও লাগতে পারে। তো কিভাবে বলবেন, এখানে আমি এটা পড়ে শোনাবো না, এটা আমরা আপনারা নিজেরা একটু পড়বেন এটা। ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন ইংলিশ। তো বলছে যে আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল, আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাই সেলফ, মাই নেম ইজ সৈকত, অথবা দিস ইজ মিস্টার সৈকত বিফোর ইউ, আই এম 25 ইয়ার্স ওল্ড। এটা পড়বেন, ইংলিশে পড়ে এটা মুখস্থ করে রাখবেন। আপনি চাইলে এর সঙ্গে কিছু শব্দ অ্যাড করতে পারেন, আবার কিছু শব্দ এখানে ল্যাপস করতে পারেন, মাইনাস করতে পারেন। এরপর আরো দিয়েছি প্রেজেন্টেশন টু, দেখেন ডেইলি অ্যাক্টিভিটিস, আপনি সারাদিন কি কি করেন। এগুলো খুবই কমন, আমি আগেও পড়িয়েছি, এগুলো এখনো দেখাচ্ছি। তারপরও কিন্তু আমরা এটা পারি না, ভালোভাবে পারি না। কেন পারি না? কারণ আমরা এটা মন দিয়ে চর্চা করি না। তো এগুলো আমাদেরকে ভালো করে শিখতে হবে, কমন বিষয়, খুবই সহজ। অনেক দিন থেকে আমি কিন্তু এগুলো আপনাদেরকে দেখিয়েছি। এগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে। এই যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, তারপর একটা বলছে যে ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনি কি করেন। তো প্রতিদিন আমরা কি কি করি সেগুলো এখানে বলবেন। এটা যদি আমরা একটু টেন্স পরিবর্তন করে বলি, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, হ্যাঁ, প্লিজ সে সামথিং অ্যাবাউট ইট। হোয়াট ডিড ইউ ডু, আপনি গতকাল কি কি করেছিলেন। এটাকে আরো বলা যায় হোয়াট উইল ইউ ডু টুমরো, আপনি আগামীকাল কি কি করবেন। হোয়াট উইল ইউ ডু টুমরো, আপনি আগামীকাল কি করবেন। এইভাবে আমাদেরকে কথা বলতে হবে, যে কোনো বিষয়ের উপরে প্রেজেন্টেশন তৈরি করতে হবে। আপনার দু চোখে যা দেখা যায়, এখানে সবাই রিডিং রুম বা যার লিভিং রুমে বসেন ক্লাস করছেন, তাহলে লিভিং রুম সম্পর্কে বলতে হবে। হুম আর ওই বলাটা আমাদেরকে সঠিক করতে গেলে এই জায়গাটা আগে কমপ্লিট করতে হবে, দ্যাট ইজ কল্ড টেন্স। দ্যাট ইজ কল্ড টেন্স। আমাদের টেন্সটা খুব ভালোভাবে আগে শিখতে হবে। টেন্স না শিখে আমরা যদি ভয়েস চেঞ্জ শিখতে যাই, একটু নিজেরা চিন্তা করে দেখেন তো পারা যাবে? কারণ ভয়েস শিখতে গেলে আগে টেন্সটা খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। আর এই টেন্সের ভিতরে বলেছিলাম, দেখবেন আমাদের যে বইটা রয়েছে স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বই যাদের কাছে রয়েছে, এখানে সোহাগ স্যার কিন্তু খুব সুন্দর করে টেন্স গুলা এমন ভাবে সাজিয়েছে, যদি কেউ এই বই পড়ে তার আর অন্য কোথাও কিন্তু টেন্সের জন্য কোনো প্রশ্ন থাকা লাগবে না। দেখেন পাস্ট টেন্সের ভিতরে, সরি, প্রেজেন্ট টেন্সের ভিতরে আমি একটি 89 পেজ, 89 পৃষ্ঠা একটু খেয়াল করবেন। আমাদের প্রায় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গিয়ে, পাস্ট পারফেক্ট টেন্সে গিয়ে, ফিউচার পারফেক্ট টেন্সে গিয়ে। তো সেই সমস্যাগুলো কিভাবে হয়, যেমন এখানে যদি কিছু বাক্য আমি নেই, সেটা জাস্ট একটু দেখেন, এখানে আমি এটা একটু দেখাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। বলা হচ্ছে কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনো বিদ্যমান। অনেকেই বলে স্যার টেন্স পারি, অন্য কিছু করান, কিন্তু মজার বিষয় কি, যখন আমি টেন্স থেকে প্রশ্ন করি তখন আর কিন্তু আমরা পারি না। 12টা টেন্স থেকে 12টা বাক্য যদি বলার জন্য অনুরোধ করি, কয়জন পারবেন এখানে একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন, যে 12টা টেন্স থেকে 12টা বাক্য। আমার মনে হয় সর্বসাকুল্যে এখানে 15 জন পারবে বলে আমার মনে হয় না। তো এখনো বলছি, সময় আছে আপনার হাতে, বেসিকটা খুব ভালোভাবে শিখবেন প্লিজ, শিখে নিতেই হবে। ল্যাঙ্গুয়েজটা, এই জার্নিটা পাড়ি দিতে গেলে, জার্নিটা কমপ্লিট করতে গেলে, ইউ হ্যাভ টু নো দ্য রুলস অফ টেন্স এট ফার্স্ট, ভেরি কুইকলি, ভেরি ক্লিয়ারলি, ভেরি প্রপারলি। টেন্সটা ভালোভাবে আপনাকে শিখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী আমাদের সবারই জানা আছে, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 প্লাস এক্সটেনশন। আমরা এখানে কিন্তু অবজেক্ট বলবো না, আমরা বলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, নো, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 প্লাস এক্সটেনশন। ভার্বের শেষে ইয়াসি ইয়াসও থাকে। কিভাবে আমরা চিনবো? আমরা বাঙালি, আমাদেরকে প্রথমে বাংলা দেখে শিখতে হবে। সে ভাত খেয়েছে, কি বললাম? সে ভাত খেয়েছে। সে স্কুলে গিয়েছে। আমি একটা নতুন বাড়ি ক্রয় করেছি। এই যে ইয়াসি ইয়াসও থাকলে তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে কাজটি করেছে, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট। তারা আমগুলো খেয়েছে, দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোজ। আমি কলা খাইনি, আই হ্যাভ নট ইটেন বানানা। আই হ্যাভ নট ইটেন বানানা, আমি কলা খাইনি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয় দেখেন, আমি 2 ঘন্টা যাবত হাঁটছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তা, শুধু এখানে সময়ের উল্লেখ থাকে। আমি ভাত খাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ক্রিকেট খেলেছি, আমি ক্রিকেট খেলেছি, আই হ্যাভ প্লেড ক্রিকেট। হুম আমি ক্রিকেট খেলেছিলাম, আই প্লেড ক্রিকেট। আমি ক্রিকেট খেলে থাকবো, আই উইল হ্যাভ প্লে ক্রিকেট। আমি টেলিভিশন, সে টেলিভিশন দেখেছিল, সে টেলিভিশন দেখিয়াছিল, বা দেখিয়াছে, হি হ্যাজ ওয়াচড টিভি। সে টেলিভিশন দেখেছিল, হি হ্যাড ওয়াচড টিভি। পাস্ট পারফেক্ট টেন্স, হি হ্যাড
ওয়াচড টিভি, সে টেলিভিশন দেখবে। হি উইল হ্যাভ ওয়াচড টিভি, হি উইল হ্যাভ ওয়াচড টিভি, সে টেলিভিশন দেখবে। আমি অফিসে যাইনি, আই হ্যাভেন্ট গন টু দ্য অফিস, মা রান্না করেনি, মাদার হ্যাজেন্ট কুকড রাইস, বাবা গাড়িটা ক্রয় করেনি, ফাদার হ্যাডেন্ট বট এ কার, সে কাজটি করে থাকবে না। দেখেন, সে কাজটি করে থাকবে, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করে থাকবে না, সে কাজটি করে থাকবে না, হি ওয়ন্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। বাক্যগুলো বিভিন্ন ভাবে, যেভাবে আপনাকে বলি, ডাব্লিউএইচ ব্যবহার করে বলতে পারি, মডাল ব্যবহার করে বলতে হবে, সেমি মডাল ব্যবহার করে বলা শিখতে হবে। বিভিন্ন কর্নার থেকে যখন আপনি বলতে পারবেন, তখনই কিন্তু আপনার বলাটা ক্লিয়ার হচ্ছে। 12টা টেন্স, 18টি মডাল, এই 30 প্রকার ভাবে বাক্যগুলো আপনাদেরকে বলা শিখতে হবে। তো আসলে আজকে আমি খুবই অসুস্থ, ক্লাসটা এখন আর কন্টিনিউ করতে পারছি না। অনেক বিষয়গুলো আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, এখান থেকে আগামী ক্লাস আবার শুরু করব। তবে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আই গো টু স্কুল, এই বাক্যটা এইভাবে না করে বাক্যটা আমরা এইভাবে সাজাবো, আই রাইট এ লেটার, আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। এই বাক্যটা দিয়ে 30টা বাক্য করবেন। আই রাইট এ লেটার, আই ডোন্ট রাইট এ লেটার, ডু আই রাইট এ লেটার, ডোন্ট আই রাইট এ লেটার। এখানে বাক্যটা লিখেছি ডোন্ট আই গো টু স্কুল, এগুলো করবেন ডোন্ট আই রাইট এ লেটার, হি গোস টু স্কুল, হি ডাজেন্ট গোস টু স্কুল, হি রাইটস আ লেটার, হি ডাজেন্ট রাইট আ লেটার, ডাজ হি রাইট এ লেটার, ডাজেন্ট হি রাইট এ লেটার, আই ওয়েন্ট টু স্কুল, আই রোট এ লেটার। রাইট এর পাস্ট ফর্ম করতে হবে রোট, যেহেতু এখানে বাক্যটা রয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আই ওয়েন্ট টু স্কুল, আই রোট এ লেটার, আই ডিডন্ট রোট এ লেটার, আই ডিডন্ট রাইট এ লেটার, ডিড আই রাইট এ লেটার, ডিডন্ট আই রাইট এ লেটার। কি করছি দেখছেন? নেগেটিভ ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, এই 4 ভাবে বাক্যগুলো আমাদেরকে মুভ করা শিখতে হবে। প্রত্যেকটা ক্লাস যারা করবেন ধাপে ধাপে শিখতে পারবেন। তো আজকে আসলে আগামী সোমবার রুটিন অনুসারে নিয়মিত ক্লাস হবে এখন থেকে, কেউ ক্লাসটা মিস করবেন না। আই এম রিয়েলি সরি বিকজ আই এম উইক, নাও আই এম নট এবল টু কন্টিনিউ দ্য ক্লাস, প্লিজ পার্ডন মি। ইন দ্য নেক্সট ক্লাস টাইমলি আই will start the class. That's all for today. See you in the next class. Assalamu alaikum. Good night to everyone. Allah Hafiz.